প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লেখা, অর্থাৎ কিভাবে উত্তর লিখলে তোমরা পুরো নাম্বার সেই উত্তরের জন্য পেতে পারো সেই বিষয়ে। তোমরা জানো যে বর্তমানে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র নিয়ে আমাদের সামগ্রিক প্রশ্নপত্র তৈরি হয়। সেখানে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন যেমন থাকে সেরকম শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স বা কখনো কখনো ডেসক্রিপটিভ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো নিয়ে আমাদের প্রশ্নপত্র গঠিত হয়। প্রথমে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন। এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন ধরনের প্রশ্ন বর্তমানে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখি। সেটা কখনো ট্রু ফলস টাইপ, কখনো ট্র্যাডিশনাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, কখনো কলম ম্যাচিং টাইপ, কখনো কেস বেসড কোশ্চেন, কখনো ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এই নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। মূল যেটা বিষয় সেটা হচ্ছে এক্ষেত্রে সব ক্ষেত্রেই 4টে করে অপশান কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। এখন এই যে 4টে অপশান, এই 4টে অপশান কীভাবে মার্ক করতে হবে সেটা কিন্তু ডাইরেকশনে বলা থাকে। এখন সেই ডাইরেকশন অনুযায়ী তোমাদেরকে কিন্তু সেই সঠিক বিকল্পটাকে নির্বাচন করতে হবে, অন্য কোনোভাবে নয়। যদি তোমার ওএমআর শিটে যদি মার্ক করার পর সেক্ষেত্রে যদি দেখা যায় যে তুমি চেঞ্জ করে অন্যটা করতে যাচ্ছ, সেখানে কিন্তু আর কোনো সম্ভাবনা থাকছে না, তোমার সেই উত্তরটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কাজে স্বাভাবিকভাবেই খুব সচেতন বা খুব কনফার্ম শিওর হয়ে তবেই তোমরা সেইটাকে মার্ক করবে। প্রয়োজন হলে সংশয় থাকলে সেটা পেন্সিল দিয়ে করতে পারো বা ছেড়ে রেখে পরবর্তীতে যখন তুমি নিশ্চিত হবে তখনই সেটা করা বাঞ্ছনীয়। মনে রাখবে, একবার মার্ক করে ফেলার পর আর দ্বিতীয় কোনো অপশানকে নির্বাচন করবার কোনো স্কোপ তোমার কাছে থাকছে না। দ্বিতীয় হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখবে যে প্রায় সব ক্ষেত্রেই সেখানে জায়গা নির্দিষ্ট করে দেওয়া থাকছে। জায়গা নির্দিষ্ট করে দেওয়া থাকলে একটা সমস্যা হচ্ছে, অথবা বলে দেওয়া হচ্ছে যে সর্বাধিক কত থেকে কত সংখ্যক বাক্যের মধ্যে তুমি তোমার উত্তরটি লিখতে পারো। স্বাভাবিকভাবেই যখন তোমাকে বলা হচ্ছে যে 2টি বা 3টি বাক্যে সর্বাধিক উত্তর লেখো, তাহলে সেক্ষেত্রে 5টা বা 6টা বাক্য লেখার সেখানে জায়গাও থাকছে না। আর সেক্ষেত্রে তোমার ওই অত সংখ্যক বাক্য লিখলে তুমি কিন্তু ডাইরেকশনটাকে ভায়োলেট করে ফেলছো। সেই কারণেই তোমাকে যদি বলা হয় যে 2টো বা 3টে বাক্যে উত্তর লিখতে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই 2টো বা 3টে বাক্যের মধ্যে এই উত্তরটা লিখতে হবে। সেক্ষেত্রে তোমার মনে হতে পারে যে না, তাহলে আমার ইনফরমেশান যতটা এখানে দেওয়া দরকার আমি সেটা দিতে পারছি কি না। সেই জন্য উত্তর লেখার আগেও সেখানে তোমার কিন্তু আগে বিষয়টা নিয়ে যে আমি কি লিখতে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে আগে একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপর সেই উত্তর লেখার দিকে আমরা এগোবো। অর্থাৎ যে ক্ষেত্রে আমার ওই জায়গার মধ্যে আমার সমস্ত যেটা আমি বলতে চাই সেই সমস্তটাকেই আমি ইনক্লুড করতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি, যাতে পরবর্তীতে আমাকে কোনো স্টার মার্ক দিয়ে অন্য জায়গায় এরকম উত্তর লিখতে না হয়, সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তৃতীয় যে ধরনের প্রশ্ন যেটা নিয়ে সবচেয়ে সমস্যা, 1 বা 2 নম্বরের কোশ্চেন বা এমসিকিউ বা এসএকিউ প্যাটার্নের কোশ্চেনে আমরা মোটামুটি দেখা যায় যে সকলেই প্রায় পূর্ণ নাম্বার পেয়ে যায়, কিন্তু যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে মনে হয় যে না, আমরা সেখানে কিছু নাম্বার যদি আমাদের বাদ চলে যায়। বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রেও কোশ্চেনটিকে বিভিন্ন ভাগে বা অংশে ভাগ করে দেওয়া হচ্ছে, একইভাবে তার বিভিন্ন নাম্বারকেও ভাগ করে দেওয়া হচ্ছে। কাজেই এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, তুমি যদি তোমার উত্তরপত্রে ওই ভাগগুলোকে স্পষ্টভাবে নির্দেশ করে করে তার জন্য যে অংশে যতটুকু উত্তর লেখা দরকার ঠিক ততটুকুই লিখতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো নাম্বার পাওয়ার কোনো অসুবিধা থাকছে না। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সামনে বলতে পারি। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি একটা যুক্তিবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি যে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ বিভিন্ন নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। তো এখানে প্রশ্নের নাম্বারটাকে এরকমভাবে ভাগ করা হয়েছে 2 + 6 = 8, অর্থাৎ
2 নম্বর রয়েছে আমার গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। স্বাভাবিকভাবেই 1 হচ্ছে গুণের জন্য, 1 হচ্ছে পরিমাণের জন্য, এবং আমার 8 নম্বর হচ্ছে তোমার দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এখন এই যে প্রশ্নের উত্তরটা, এক্ষেত্রে তোমরা একদম একটি সাবহেডিং করে যে নিরপেক্ষ বচনের গুণ, এবং তার পরবর্তীতে তুমি লিখতে পারো যে নিরপেক্ষ বচনের গুণ বলতে কি বোঝায়। অর্থাৎ তুমি লিখতে পারো যে নিরপেক্ষ বচনের গুণ বলতে বোঝায় বচনটির উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা। এই সম্বন্ধ স্বীকৃতির হলে বচনটির গুণ সদর্থক হয়, আর এই সম্বন্ধ অস্বীকৃতির হলে বচনটির গুণ নঅর্থক হয়। হয় এবং নয় এই শব্দগুলি বচনের গুণকে নির্দেশ করে থাকে। ঠিক একইভাবে আরেকটি সাবহেডিং দিয়ে তোমরা লিখতে পারো যে নিরপেক্ষ বচনের পরিমাণ, এবং পরিমাণ বলতে কি বোঝায় সেক্ষেত্রে তোমরা লিখতে পারো এরকম যে নিরপেক্ষ বচনের পরিমাণ বলতে বোঝায় বিধেয় বিশিষ্ট বিধেয় শ্রেণীটির, নিরপেক্ষ বচনের যে বিধেয় শ্রেণী, সেই বিধেয় শ্রেণীটির উদ্দেশ্য সম্পর্কে সার্বিক বা বিশেষভাবে স্বীকার বা অস্বীকার করা। সব, সকল, কোনো, কোনো কোনো ইত্যাদি শব্দগুলি নিরপেক্ষ বচনের পরিমাপক বা নিরপেক্ষ বচনের ক্ষেত্রে পরিমাণসূচক শব্দ হিসাবে ব্যবহৃত হয়। এটা গেল আমার 1, 1, 2। এবং তার পরবর্তীতে যে 6 নম্বরের প্রশ্ন আছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রথমে এই শ্রেণীবিভাগের একটি হেডিং আমরা দিয়ে দেব যে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ বলতে কি বোঝায়, এবং সেখানে প্রথমে গুণের দিক থেকে শ্রেণীবিভাগ করে সদর্থক বা নঅর্থক এই ভাগটাকে আমরা ব্যাখ্যা করব। এই ভাগটাকে আমরা উদাহরণসহ ব্যাখ্যা করার পর তারপরে পরিমাণের দিক থেকে আমরা সেটাকে দুভাগে ভাগ করা, সামান্য এবং বিশেষ, এই ভাগটা করব। এবং তার পরবর্তীতে গুণ ও পরিমাণের সংযুক্ত নীতির ভিত্তিতে নিরপেক্ষ বচনের যে 4টে বিভাগ, সামান্য সদর্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নঅর্থক, এগুলোকে আমরা উদাহরণ দিয়ে প্রত্যেকটা আমরা এইভাবে করে ব্যাখ্যা করব। তাহলে আমাদের যেটা হবে সেক্ষেত্রে আমাদের যে ডিরেকশন, অর্থাৎ 2 + 6, এবং এই যে 6টাকেও আমরা এরকমভাবে ভাগ করে করলে সেক্ষেত্রে আমাদের আর পুরো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। সেক্ষেত্রে আমরা পুরো নাম্বার আশা করতেই পারি এই প্রশ্নের জন্য। এর পরবর্তীতে আরেকটি প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটি হচ্ছে যে অমাধ্যম অনুমান বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো, এবং অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়। এখানে ভাগটা যদি এরকম থাকে 2 + 4 + 2, 2 + 4 + 2, অর্থাৎ অমাধ্যম অনুমান বলতে কি বোঝায়, এটা আমরা হচ্ছে যে একটা সংজ্ঞা দিলাম, প্রথমে একটা হেডিং দিলাম অমাধ্যম অনুমান বা অমাধ্যম অনুমানের স্বরূপ, তার পরবর্তীতে সংজ্ঞাটা দিলাম এবং একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম, আমার 2 নম্বরের উত্তর হলো। তার পরবর্তীতে একটি ছকের মাধ্যমে আমরা অমাধ্যম এবং মাধ্যম অনুমানের কটা, যেহেতু 4 নম্বর আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা 4 নম্বরের জন্য এই যে বিভাগগুলো রয়েছে, 4টে বিভাগ, 4টে পার্থক্য, এই 4টে পার্থক্য আমরা নির্দেশ করতে পারি। এবং এটা আমার 4 নম্বরের প্রশ্নের উত্তর হবে। এবং তার পরবর্তীতে আবার হেডিং দিতে পারি যে অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান। সেক্ষেত্রে আমরা এইটা ব্যাখ্যা করার জন্য, হ্যাঁ, অমাধ্যম অনুমানকে আমরা প্রকৃত অনুমান বলি, কারণ সেক্ষেত্রে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অন্য কোনো মাধ্যম ছাড়া নিঃসৃত হয়নি। তবে এ বিষয়ে একটি ভিন্ন মত বলা হয়েছে, কারণ হচ্ছে যে এখানে মিল এবং বেইন প্রমুখ যে যুক্তিবিজ্ঞানী, তারা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেননি, কারণ তাদের মতে এই অনুমানে আমরা কোনো নতুন তথ্যে উপনীত হতে পারি না। কিন্তু বাস্তবে এই মিল এবং বেইনের যে বক্তব্য, এই বক্তব্যকে যথার্থ বলা যায় না। এই বক্তব্যের বিরোধিতা করেই আমাদেরকে বলতে হবে যে না, তোমার অমাধ্যম অনুমানকে আমরা প্রকৃত অনুমানই বলবো। এর পরবর্তী যে বিষয়টা, সেটা একটি আরোহ অনুমানের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। আরোহ অনুমানে তোমরা মিলের মেথড, জন স্টুয়ার্ট মিলের যে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতি রয়েছে, সেই আরোহমূলক অনুসন্ধান পদ্ধতির থেকে যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের বলা হয় যে ধরো সহপরিবর্তন পদ্ধতি, মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা ও বিচার করো। এক্ষেত্রে এখন প্রায়শই এরকম বলা হয় যে সংজ্ঞা,
আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে দেওয়া হচ্ছে। নাম্বারকেও এরকমভাবে 1+2+1+2+2 এরকমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। কাজেই যদি তুমি এরকম হেডিং দিয়ে যে সংজ্ঞা বলে একদম মিল, যে স্পেসিফিক সংজ্ঞাটা দিয়েছেন সেটা, তারপর সাংকেতিক আকারটা একদম নির্দিষ্ট করে, তারপর আবার হেডিং দিয়ে বাস্তব উদাহরণ, একটি মাত্র বাস্তব উদাহরণ, দুটো সুবিধার কথা বলা হয়েছে হেডিং দিয়ে, সুবিধা 1 সুবিধা 2, ঠিক একইভাবে দুটো অসুবিধা, এরকমভাবে দুটো অসুবিধা হেডিং দিয়ে 1 2 এরকমভাবে দুটো। মনে রাখবে যে তোমার এই উত্তরপত্রে তুমি অনেক কিছু লিখবার হয়তো তোমার রয়েছে, তুমি হয়তো অনেকগুলো সুবিধা অসুবিধা জানো, হ্যাঁ, কিন্তু পার্থক্য, মাধ্যম অমাধ্যম অনুমানে পার্থক্য তুমি অনেকগুলো জানো, কিন্তু যেহেতু এক্ষেত্রে স্পেসিফাই করে দেওয়া হয়েছে দুটো, বা যেহেতু এক্ষেত্রে 4টি নাম্বার রয়েছে, সেক্ষেত্রে তুমি 5টা বা 6টা 7টা যাই জানো না কেন, সেক্ষেত্রে যেহেতু বলে দেওয়া হয়েছে যে কতটুকু লিখতে হবে, যেহেতু কত নাম্বার আছে তুমি নির্দিষ্ট করে জানতে পারছো, তাই সেক্ষেত্রে উত্তরপত্রে অতিরিক্ত অহেতুক না লেখাটাই বাঞ্ছনীয়। এইভাবে যদি তোমরা উত্তর করো, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোর যদি উত্তর করো, তাহলে আমার মনে হয় তোমাদের কিন্তু পুরো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবার কথা নয়। এবারের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু মডেল অ্যান্সার, এই মডেল অ্যান্সার তোমাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা অবশ্যই সেগুলো তোমাদের কাজে ব্যবহার করতে পারো। আমরা আজকের মতো কিভাবে উত্তর লিখলে পুরো নম্বর পাওয়া যায়, এই বিষয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।